হাউ টু প্রিপেয়ার ইয়ারসেলফ ফর রিটেন এক্সাম। তো আজকে আমি রিটেন এক্সামে কীভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সেটা সকল ফেজের ক্ষেত্রে আলোচনা করব। তো রিটেন এক্সাম খুব একটা ভাইটাল একটা এক্সাম, যেটা আপনাকে ওভারঅল ফার্স্ট ফেজ থেকে শুরু করে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পর্যন্ত সব জায়গায় আপনাকে ফেস করতে হবে। তো রিটেন এক্সাম খুব সহজ মনে করলেও এতটা সহজ না। মেডিকেলে কোনো এক্সামই এত সহজভাবে গা ছাড়া ভাব দেখাবেন না, তাইলে কিন্তু পরে সাফার করবেন। তো রিটেন এক্সাম যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনাকে দিতে হবে, এবং এটাই সর্বপ্রথম পরীক্ষা যেটা আপনাকে প্রত্যেকটা পরীক্ষাতে আগেই এই রিটেন এক্সাম দিয়ে কিন্তু অ্যাপিয়ার করা শুরু করতে হয় আর কি। তো যে কোনো পরীক্ষা হোক না কেন, কার্ড পরীক্ষা, টার্ম পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষা, তো এই পরীক্ষাগুলোতে কিন্তু প্রথম যে জিনিসটা হয় সেটা হলো রিটেন পরীক্ষাটা হয়। রিটেন পরীক্ষার কয়েকদিন পরে ভাইবা হয়, ভাইবা কিন্তু আগে হয় না। এই যে রিটেন পরীক্ষার কথা বলতেছি, এই রিটেন পরীক্ষা আপনার প্রত্যেকটা সাবজেক্টেই তো দেওয়া লাগবে, সেটা অ্যানাটমি হোক কিংবা মেডিসিন হোক, ফিজিওলজি হোক কিংবা মাইক্রোবায়োলজি হোক কিংবা ফার্মাকোলজি হোক কিংবা ফরেন্সিক মেডিসিন হোক, প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে। এখন এই যে রিটেন পরীক্ষা, এই রিটেন পরীক্ষার যে ফরম্যাট, এই ফরম্যাটটা প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে আস্তে আস্তে। তো একটা সময় ছিল যে একটা প্রশ্নই লেখা থাকতো, জাস্ট ওই একটা প্রশ্ন থাকতো, আপনার ওই প্রশ্নটা পড়ে জাস্ট ওই প্রশ্নের অ্যান্সারটা লিখতে হইতো। কিন্তু এই প্যাটার্ন থেকে আস্তে আস্তে বিভিন্ন ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে আসতেছে, এই প্যাটার্নটা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতেছে। তো আগে যখন একটা ডিরেক্ট একটা প্রশ্ন লেখা থাকতো, আপনাকে ওই জাস্ট ওই ডিরেক্ট প্রশ্নের অ্যান্সারটা লেখা লাগতো রিটেনে। কিন্তু এখন এই জিনিসটা চেঞ্জ হয়ে কীরকম হইতেছে, একটা সিনারিও বেসড উদ্দীপক দিয়ে রাখতেছে আপনাকে। তার আপনাকে একটা জিনিস, একটা সিনারিও দেওয়া হবে, সিনারিওটা আপনি পড়বেন, সিনারিওর মধ্যে হয়তো কোনো একটা পেশেন্ট তার বিভিন্ন রকম সমস্যার কথা বলতেছে, এরকম একটা সিনারিও দেওয়া থাকবে। তো মনে করেন একটা সিনারিও দেওয়া আছে, সাপোজ যে 20 years old ম্যান অথবা বয় বা 20 years old girl comes to you with these symptoms। তার 20 বছরের কোনো একটা মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে, যেই হোক, যে কোনো বয়সের একটা ছেলে বা মেয়ে বা যে হোক, সে এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আসছে। আপনি এই সমস্যাগুলো সে আপনাকে বলছে এবং আপনি তাকে এক্সামিনেশন করে এই ফাইন্ডিংসগুলো পাইছেন। তাইলে আপনার এখন প্রবাবল ডায়াগনোসিস কি হইতে পারে? তার বিষয়টা হইলো যে আপনি ধরেন চেম্বার করতেছেন, আপনার কাছে একটা রোগী আসছে, রোগী এসে সে তার সমস্যাগুলো বলতেছে। সমস্যাগুলো বলার পরে আপনি সেই সমস্যাগুলো শুনছেন, তার সমস্যাগুলো অনুযায়ী আপনি এখন তার উপরে কিছু এক্সামিনেশন করছেন। তার উপর আপনি একটু চেক করছেন যে তার কি কোনো জায়গায় সমস্যা আছে কিনা। এখন আপনি তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করে বা জেনারেল এক্সামিনেশন করে আরও কিছু ফাইন্ডিংস পাইছেন। এখন পাওয়ার পরে আপনি কি চিন্তা করতেছেন বা তার কোন ধরনের রোগ হয়েছে, তো এই জিনিসটা আপনার ফার্স্টে ধারণা করতে হবে, যেটা আমরা বলতেছি হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস বা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, আপনি কি সাসপেক্ট করতেছেন। তাহলে এই যে একটা জিনিস, এটা কিন্তু একটা ডেপথ নলেজ না থাকলে আপনি কিন্তু প্রবাবল ডায়াগনোসিস ওই সিনারিও দেখে কিন্তু বুঝতে পারবেন না। আগে যেমন আপনাকে মনে করেন একটা ডিজিজ সম্পর্কে বলা আছে যে অ্যানিমিয়া, তো ম্যানেজমেন্ট অফ দ্য অ্যানিমিয়া, অথবা অ্যানিমিয়ার কিছু অ্যানিমিয়ার ডেফিনেশন, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন, এরকম একটা ডিরেক্ট প্রশ্ন ছিল। কিন্তু যখন আপনাকে একটা সাইন সিমটম দিয়ে একটা সিনারিও দিয়ে দিবে, তখন ওই সিনারিও বুঝে আপনাকে বুঝতে হবে যে পেশেন্টের অ্যানিমিয়া আছে। তার একটা ডিরেক্ট কোশ্চেন আর একটা ইনডিরেক্ট কোশ্চেন, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তো আগে ডিরেক্ট টাইপের প্রশ্ন দেওয়া হইতো, এখন এটা আস্তে আস্তে কমায় ফেলতেছে। এখন যেটা দিতেছে সেটা হলো একটা সিনারিও দিতেছে। তার একটা অ্যানিমিক পেশেন্টকে আপনি কিভাবে এক্সামিনেশন করবেন সেটা আপনার জানা লাগবে। এক্সামিনেশন করার পরে অ্যানিমিক পেশেন্ট কি দেখে বুঝতেছেন সেটা আপনার জানা লাগবে। কোথায় কোথায় অ্যানিমিয়া দেখি সেই জিনিসগুলো জানা লাগবে। একটা মানুষের অ্যানিমিয়া থাকলে কোন কোন জিনিস পজিটিভ ফাইন্ডিংস হিসেবে আমরা পাবো সেই জিনিসগুলো জানা লাগবে। তাইলে কিন্তু আপনার এখানে ডেপথ একটা নলেজ থাকা লাগবে। আগে আপনি শুধু অ্যানিমিয়ার ডেফিনেশন মুখস্থ করে আসতেন, আর এখন আপনার অ্যানিমিয়া সাইন সিমটমস একটা পেশেন্টকে এক্সামিনেশন করে কি কি পাবেন সেই জিনিসটা জেনেও কিন্তু আপনার পরীক্ষার হলে আসতে হইতেছে। তার প্রশ্নর প্যাটার্নও চেঞ্জ হয়ে যাইতেছে এবং আমাদের পড়ালেখার যে সিস্টেম সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। তো এটা আস্তে আস্তে চেঞ্জ হবে, সব সাবজেক্টেই এরকম সিনারিও বেসড প্রশ্ন অ্যাড করা শুরু হয়ে গেছে। আমাদের সময় অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এমন ছিল না, কিন্তু ইদানিং লাস্ট 2 বছর ধরে এরকম প্রশ্ন চলে আসতেছে। কিছু সিনারিও বেসড প্রশ্ন দিয়ে দিতেছে, যেটা আমরা বলতাম ক্লিনিক্যাল বেসড কোশ্চেন। ঠিক আছে, তো আপনাদের এই প্রশ্নের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। আমাদের সময় 2টা ছিল, আপনাদের সময় এখন 4-5টা আসবে। ইভেন যারা এখন ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থী বা আমি যেমন ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থী, আমাদের এখন সব প্রশ্নই এরকম সিনারিও বেসড। আমাদের কোনো সিঙ্গেল বেসড কোনো প্রশ্ন নাই, অর্থাৎ জাস্ট ডিরেক্ট প্রশ্ন লেখা আছে, উত্তর লিখতে হবে, এরকম কোনো প্রশ্ন আমাদের নাই। আপনারাও আস্তে আস্তে ওইগুলোর সাথে পরিচিত হবেন। তো এটা হলো রিটেনের ক্ষেত্রে। তো এইরকম হওয়ার কারণে হয়ে গেছে কি, আপনারা কোশ্চেন ব্যাংক খুললে দেখবেন যে আগে ডিরেক্ট কোশ্চেন লেখা থাকতো, সেটার পাশে 3 স্টার 2 স্টার 1 স্টার দেওয়া আছে। ওই প্রশ্ন হুবহু পড়ে গেলে, প্রশ্নের অ্যান্সার হুবহু পড়ে গেলে আপনাদের প্রশ্নই দেখা গেল 90% প্রশ্নই কমন চলে আসতো রিটেনের ক্ষেত্রে।
কিন্তু জিনিসটা আস্তে আস্তে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন শুধুমাত্র আপনাকে ওই হুবহু প্রশ্ন পড়ে গেলে হবে না, আপনাকে একটা জিনিস সম্পর্কে ডেপথ নলেজ নিয়ে আপনার পরীক্ষার হলে যাইতে হবে। কারণ আপনাকে এখন আর কোনো প্রশ্ন সরাসরি দিবে না, এখন আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, একটা উদ্দীপক দিয়ে দিবে, উদ্দীপকটা পড়তে হবে, বুঝতে হবে, বুঝে নিজে নিজে ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনোসিস করে ওই রিলেটেড যে প্রশ্নগুলো আপনার ওই প্রশ্নের নিচে দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে করতে হবে। অ্যান্ড এটা কিন্তু ডিফিকাল্ট। তো আগে যতটা রিটেনের প্রিপারেশন সহজ ছিল, প্রশ্ন ব্যাংক পড়ে গেলেই 90% প্রশ্ন কমন চলে আসতো। মেডিকেলে 90% প্রশ্ন কমন আসা মানে হলে আপনি 80% অ্যান্সার এমনি পেয়ে যাবেন যদি ঠিকঠাকভাবে লিখে আসতে পারেন। কিন্তু এখন যেহেতু আপনাকে নিজে নিজে পড়ে ডায়াগনোসিস করতে হইতেছে, এখন আর পূর্বের প্রশ্ন পড়ে গেলে কোনো লাভ নেই। বিগত 8-10 বছর কেন 50 বছরের প্রশ্ন পড়ে গেলেও আপনি প্রশ্ন কমন পাবেন না যদি না আপনি ওই বিষয়ে ডিটেলস না জানেন। সো এটা কিন্তু ডিফিকাল্ট। আর এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। কোনো একটা জিনিস সম্পর্কে পড়ার সময় বিশেষ করে রিটেন প্রিপারেশনটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ রিটেন পরীক্ষাটা হয় ভাইবার আগে। একটা স্টুডেন্ট যদি ভালো করে রিটেন পরীক্ষা দিতে পারে, সে যদি ভালো একটা রিটেন পরীক্ষা দিয়ে আসে এবং তার মধ্যে যদি এই কনফিডেন্সটা গ্রো হয় যে না আমি রিটেনটা ভালো দিছি, তার ভাইবা ভালো হওয়ার পসিবিলিটি মানে 90% বলা যায় যে তার ভাইবা ভালো হবে। কিন্তু একটা স্টুডেন্ট যদি রিটেন খারাপ দিয়ে আসে বা কোনো একটা প্রশ্ন বাদ রেখে আসে, তার মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার রিটেনে কি ফেল না হয়ে যায়। এই যে ভয়টা থাকতেছে, এই ভয়টার কারণে দেখা যায় যে সে ভাইবাই নিজের বেস্ট আউটপুট দিতে পারে না। তার মানে ভালো একটা রিটেন পরীক্ষা দিলে আপনার ভাইবাতে ভালো একটা কনফিডেন্স বুস্ট আপ হবে। আর এই জায়গাটাতেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝামেলাটাকে পাকায় ফেলে। তো দেখা যায় যে তারা রিটেনটাকে অত গুরুত্ব দেয় না, মনে করে যে হ্যাঁ যাই লিখে দিয়ে আসবো, আন্দাজে আন্দাজে লিখে দিয়ে আসবো। কিন্তু ওই আন্দাজে লিখতে যেয়ে দেখা যায় যে অনেক সময় কম মার্কস পায়, অথবা দেখা যায় যে যতটুকু পাওয়ার দরকার ছিল ততটুকু সে উঠাইতে পারে না। কিংবা পরীক্ষা হলে যে অনেকে চিন্তা করে যে না আমার আশেপাশে তো আমার রোলমেটরা আছে, এরা দেখাবে। দেখা যায় যে পরীক্ষা হলে গেছে কিন্তু কড়া একটা গার্ড পড়ছে বা সিট চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু একদম মানে মাছ সমুদ্রে পড়ে যাবে। সো এই চিন্তা কখনোই করবেন না যে রিটেন খুব সহজ। না, রিটেন খুব সহজ না। আপনার রিটেন প্রিপারেশন যদি ভালো থাকে, আপনার ভাইবা ভালো হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। রিটেন পরীক্ষা যদি একবার ভালো দিয়ে আসতে পারেন, আপনি ভাইবাই ভালো করবেন, এটা অলমোস্ট গ্রান্টেড। তারপরেও ভাইবাতে অনেক কিছুই ডিপেন্ড করে, সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো ভাইবা সম্পর্কে। কিন্তু রিটেনের ক্ষেত্রে সবসময় চোখ কান খোলা রাখবেন। একটা প্রশ্ন ব্যাংক আমি সবসময় কিনতে বলি। যদি আপনাদের গাইড বই দেখবেন যে প্রশ্ন সবসময় দেওয়া থাকে, কোন ইউনিভার্সিটিতে কত সালে আসছে, কোন মাসের পরীক্ষাতে আসছে, কোন প্রফেশনাল পরীক্ষাতে আসছে, সবই দেওয়া থাকে। তারপরেও আমি একটা প্রশ্ন ব্যাংক কিনতে বলি, কারণ একটা টপিক সম্পর্কে কীরকম ধরনের প্রশ্ন বিগত কয়েক বছরে আসছে, কীরকম সিনারিও সেখান থেকে আসছে, একটা সিনারিও থেকে আপনি কোন কোন কি পয়েন্টসগুলো দেখে বুঝতে পারবেন যে এইটার প্রশ্নের বা এই প্রশ্নের অ্যান্সার এরকম হইতে পারে। এই জিনিসগুলো আপনার প্রশ্ন ব্যাংক থাকলে আপনার খুব সহজ হবে পড়াশোনা করতে। রিটেন প্রিপারেশনের ক্ষেত্রে সবসময় প্রশ্ন ব্যাংক ধরে ধরে গাইডের সাহায্য নিয়ে আপনারা রিটেনের প্রিপারেশনটা নেবেন, তাইলে পড়াটাও সহজ হবে, সময় কম লাগবে এবং ভালো একটা রিটেন প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা হলে যাইতে পারবেন। রিটেনকে কখনোই গুরুত্ব কম দিবেন না। ইভেন আমি অনেক সময় বলি যে এটাকে ভাইবার থেকেও বেশি গুরুত্ব দেন, কারণ আপনার রিটেন খাতার মার্ক আপনার টিচারের কাছে থাকবে। আপনার ভাইবা যখন হবে তার কাছে রিটেনের পারফরমেন্সের লিস্ট আপনার কাছে থাকবে, মানে টিচারের কাছে থাকবে। তো টিচার ওইটা দেখেই আপনাকে কিন্তু জাজ করা শুরু করে। আপনি যদি ভাইবাতে মানে রিটেনে ভালো একটা মার্কস পান, আপনি ভাইবাতে যে যদি একটু মাঝে মাঝে কমও পারেন, তারপরেও টিচার কম্প্রোমাইজ করে যে না ও রিটেন ভালো দিছে, হয়তো এখন নার্ভাসনেসের কারণে ভাই ভালো করতে পারতেছে না, তখন কিন্তু মার্কসই করে। কিন্তু রিটেনে যদি আপনি খারাপ করে আসেন, রিটেনে যদি আপনাকে টেনে টুনে পাস করানোর মতো কন্ডিশন না থাকে, তখন আপনি ভাইবা ভালো দিলেও টিচাররা কিন্তু ওখানে কম্প্রোমাইজ করতে চায় না। আবার যদি আপনার রিটেন খারাপ হয়ে যায়, ভাইবাতে যেও যদি আপনি ওরকম আসানোর ভাইবা না দিতে পারেন, তখন কিন্তু টিচাররা আপনাকে আর টেনে ওঠানোর চেষ্টা করবে না, তখন আর টিচার আপনাকে সাপোর্টও করবে না। তখন কিন্তু চাইলে আপনি যদি একটু ছোটোখাটো মিস্টেকও করেন, আপনাকে ফেল করাই দিবে। এটা হলো একদম স্ট্র্যাটেজি, অর্থাৎ মেডিকেলের পাস ফেল কীভাবে হয় সেটা আমি বলতেছি আর কি। সো সবসময় রিটেনটাকে ভালোভাবে গুরুত্ব দেবেন এবং সেটার পিছনে একটা ইফোর্ট দিবেন। যদি আপনি ভালো একটা রিটেন দিয়ে আসতে পারেন, আপনার কনফিডেন্স বুস্ট হবে, টিচারদের আপনার প্রতি একটা ইমপ্রেশন ভালো হবে যে আপনি ভাইবাতে যে একটা বেনিফিট পাবেন। এটা থেকে অবশ্যই এটা আপনার ভাইবা বোর্ডে একটা প্লাস বা একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হেল্প করবে। সো সবসময় ভাইবা থেকে রিটেনটাকে আগে বেশি গুরুত্ব দেবেন। যদি আপনি রিটেনটা ভালো করে আসতে পারেন বা ভালোভাবে রিটেনের প্রিপারেশন নিতে পারেন, ভাইবাতে আপনি এমনিই পারবেন। কারণ রিটেনের জিনিস আর ভাইবার জিনিস খুব একটা বেশি ডিফারেন্ট হয় না, যদি না সাবজেক্ট অ্যানাটমি হয়। সো অ্যানাটমিতে একটু রিটেন ভাইবা আলাদা আলাদা প্রিপারেশন নিতে হয়, কিন্তু ওভারঅল বাদ বাকি যত সাবজেক্টই আছে নাকি মেডিকেলে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে, সব জায়গায় কিন্তু আপনার রিটেন এবং ভাইবার পড়াশোনা অলমোস্ট সেম। কিছু ডিফারেন্স অবশ্যই ভাইবার বোর্ডে থাকে, কিন্তু আপনার রিটেনের প্রিপারেশন যদি আপনি খুব ভালোভাবে নিতে পারেন, দেখা যাবে ওইখান থেকে আপনার ভাইবার প্রিপারেশন অলমোস্ট 80 to 90% কভার আপ হয়ে যাবে। সো সবসময় রিটেনটাকে একটু গুরুত্ব দিবেন এবং রিটেনে নিজের বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবেন।
আশা করি রিটেনটাকে নিয়ে আপনারা একটু সিরিয়াস হবেন এবং এটা যদি ভালো করতে পারেন আপনার ওভারঅল পরীক্ষাটাই ভালো হবে। থ্যাংক ইউ।